হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আবারও সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজকের ভিডিওটিতে আমরা 31তম বিসিএস প্রিলিমিনারি টেস্টে আসা বিজ্ঞান বিষয়ের প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ ব্যাখ্যা সহ আলোচনা করব। চলুন তাহলে শুরু করা যাক আজকের আলোচনা। প্রথম প্রশ্ন, কোনটি অর্ধপরিবাহী নয়? অপশনগুলো হচ্ছে লোহা, সিলিকন, জার্মেনিয়াম, গ্যালিয়াম। সঠিক উত্তরটি হলো লোহা। এই প্রশ্নের সাথে সম্পর্কিত আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা জেনে নেব। যে সকল পদার্থের মধ্য দিয়ে আংশিকভাবে বিদ্যুৎ চলাচল করতে পারে সে সকল পদার্থকে অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর বলা হয়। সিলিকন, জার্মেনিয়াম, গ্যালিয়াম এগুলো হলো অর্ধপরিবাহী। অন্যদিকে লোহা হলো বিদ্যুৎ পরিবাহী, কারণ লোহার মধ্য দিয়ে সম্পূর্ণরূপে বিদ্যুৎ চলাচল করতে পারে। পরের প্রশ্ন, আইসোটোপের ক্ষেত্রে কোনটি সঠিক? অপশনগুলো হলো ভর সংখ্যা সমান থাকে, নিউট্রন সংখ্যা সমান থাকে, প্রোটন ও নিউট্রন সংখ্যা সমান থাকে, প্রোটন সংখ্যা সমান থাকে। সঠিক উত্তরটি হলো প্রোটন সংখ্যা সমান থাকে। এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখতে হবে। আইসোটোপের ক্ষেত্রে প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন। আবার আইসোবারের ক্ষেত্রে ভর সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন। আইসোটনের ক্ষেত্রে নিউট্রন সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন। আরও সহজভাবে মনে রাখা যায়, আইসোটোপের ক্ষেত্রে প্রোটন সংখ্যা সমান, আইসোবারের ক্ষেত্রে ভর সংখ্যা সমান এবং আইসোটনের ক্ষেত্রে নিউট্রন সংখ্যা সমান থাকে। পরের প্রশ্ন, ভারী পানি এর সংকেত হচ্ছে। অপশনগুলো হলো 2H2O2, H2O, D2O, HD2O2। সঠিক উত্তরটি হবে D2O। ভারী পানি মূলত অধিক ঘনত্বের পানি। এর নাম হলো ডিউটেরিয়াম অক্সাইড এবং এর সংকেত হলো D2O। পরের প্রশ্নটি হচ্ছে, জারণ বিক্রিয়ায় ঘটে। অপশনগুলো হলো ইলেকট্রন বর্জন, ইলেকট্রন গ্রহণ, ইলেকট্রন আদান প্রদান, তড়িৎ ধনাত্মক মৌলের বা মূলকের অপসারণ। সঠিক উত্তরটি হবে ইলেকট্রন বর্জন। এই প্রশ্নের সাথে সম্পর্কিত আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য হলো, আমরা জানি যে বিক্রিয়ায় রাসায়নিক বস্তুর ইলেকট্রনের বর্জন ঘটে তাকে জারণ বিক্রিয়া বলে এবং যে বস্তু ইলেকট্রনের বর্জন করে সে বিজারক। অর্থাৎ বিক্রিয়াটিকে বলা হয় জারণ বিক্রিয়া এবং যে বস্তুটি ইলেকট্রন বর্জন করে তাকে বলা হয় বিজারক। আবার যে বিক্রিয়ায় রাসায়নিক বস্তু ইলেকট্রন গ্রহণ করে তাকে বিজারণ বিক্রিয়া এবং যে বস্তু ইলেকট্রন গ্রহণ করে তাকে বলা হয় জারক। পরের প্রশ্ন, বিদ্যুতের উচ্চতর ভোল্ট থেকে নিম্নতর ভোল্ট পাওয়া যায়। অপশনগুলো হলো ট্রান্সফরমারের সাহায্যে, স্টেপ আপ ট্রান্সফরমারের সাহায্যে, স্টেপ ডাউন ট্রান্সফরমারের সাহায্যে, অ্যাডাপ্টারের সাহায্যে। সঠিক উত্তরটি হলো স্টেপ ডাউন ট্রান্সফরমারের সাহায্যে। স্টেপ ডাউন ট্রান্সফরমারের সাহায্যে বিদ্যুতের উচ্চতর ভোল্ট থেকে নিম্নতর ভোল্ট পাওয়া যায়। আবার স্টেপ আপ ট্রান্সফরমারের সাহায্যে বিদ্যুতের নিম্নতর ভোল্ট থেকে উচ্চতর ভোল্ট পাওয়া যায়। পরের প্রশ্ন, কাজ ও বলের একক যথাক্রমে। অপশনগুলো হলো নিউটন ও মিটার, জুল ও ডাইন, ওয়াট ও পাউন্ড, প্যাসকেল ও কিলোগ্রাম। সঠিক উত্তরটি হলো জুল ও ডাইন। মনে রাখতে হবে, এসআই পদ্ধতিতে কাজের একক জুল, বলের একক নিউটন, দৈর্ঘ্যের একক মিটার, ক্ষমতার একক ওয়াট, চাপের একক প্যাসকেল এবং ভরের একক কিলোগ্রাম। আবার সিজিএস পদ্ধতিতে বলের একক ডাইন। তাই সঠিক উত্তরটি হবে জুল ও ডাইন। পরের প্রশ্নটি হলো, আকাশে বিদ্যুৎ চমকায়। অপশনগুলো হচ্ছে মেঘের অসংখ্য জলকণা বা বরফকণার মধ্যে চার্জ সঞ্চিত হলে,
দুই খণ্ড মেঘ পরস্পর সংঘর্ষ হলে, মেঘের মধ্যে বিদ্যুৎ কোষ তৈরি হলে, মেঘ বিদ্যুৎ পরিবাহী অবস্থায় এলে। সঠিক উত্তরটি হবে মেঘের অসংখ্য জলকণা বা বরফকণার মধ্যে চার্জ সঞ্চিত হলে। মনে রাখতে হবে মেঘে মেঘে ঘর্ষণের ফলে স্থির বৈদ্যুতিক চার্জ উৎপন্ন হয়। এই চার্জ সঞ্চিত হয়ে তীব্র শব্দের বজ্রপাত সৃষ্টি করে। যখন বৈদ্যুতিক স্ফুলিঙ্গ উচ্চ তাপমাত্রা সৃষ্টি করে তখনই তীব্র শব্দের সৃষ্টি হয়। বাতাসের মধ্য দিয়ে দ্রুত প্রবাহিত বজ্রবিদ্যুৎ প্রায় 30,000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উৎপন্ন করে। পজিটিভ ও নেগেটিভ মেঘ থেকে বিদ্যুৎ সঞ্চালনকালে বজ্রের সৃষ্টি হয়। তখন মেঘের ভেতরে থাকা অক্সিজেন ও নাইট্রোজেন গ্যাসের প্রসারণ ঘটে। এতে প্রচুর ঝলকানি দিয়ে পৃথিবীর বুকে আছড়ে পড়ে বজ্র। পরের প্রশ্নটি হলো, কোন নিষ্ক্রিয় গ্যাসের শেষ কক্ষপথে 8টি ইলেকট্রন নেই? অপশনগুলো হলো হিলিয়াম, নিয়ন, আর্গন, জেনন। সঠিক উত্তরটি হবে হিলিয়াম। মনে রাখতে হবে যে সকল মৌল রাসায়নিকভাবে নিষ্ক্রিয় তাদের নিষ্ক্রিয় গ্যাস বলে। নিষ্ক্রিয় গ্যাসসমূহ হল হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন ও রেডন। নিষ্ক্রিয় গ্যাসসমূহের সর্বশেষ কক্ষপথে 8টি ইলেকট্রন থাকায় এরা ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করতে পারে না। এরা রাসায়নিকভাবে নিষ্ক্রিয় হয়। কিন্তু হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2 হওয়ায় এতে মোট 2টি ইলেকট্রন থাকে। পরের প্রশ্ন, এপিকালচার বলতে বোঝায়। অপশনগুলো হলো রেশমের চাষ, মৎস্য চাষ, মৌমাছির চাষ, পাখি পালন বিদ্যা। সঠিক উত্তরটি হবে মৌমাছির চাষ। মৌমাছির চাষ করাকে বলা হয় এপিকালচার। অন্যদিকে রেশম চাষকে বলা হয় সেরিকালচার, মৎস্য চাষকে পিসিকালচার এবং পাখি পালন বিদ্যাকে বলা হয় এভিকালচার। পরের প্রশ্নটি হলো, বিগ ব্যাং তত্ত্বের আধুনিক তত্ত্ব ব্যাখ্যা উপস্থাপন করেছেন। অপশনগুলো হলো স্টিফেন হকিং, জি লেমেটার, আব্দুস সালাম, এডুইন হাবল। সঠিক উত্তরটি হবে স্টিফেন হকিং। পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং তার রচিত আ ব্রিফ হিস্টোরি অফ টাইম গ্রন্থে বিগ ব্যাং তত্ত্ব ব্যাখ্যা করেন। তবে বিগ ব্যাং তত্ত্বের প্রবক্তা হলেন জি লেমেটার। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলে যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। অপশনগুলো হলো স্ট্রাটোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার, ওজোন স্তর। সঠিক উত্তরটি হলো আয়োনোস্ফিয়ার। মনে রাখতে হবে বায়ুমণ্ডলের ওজোন স্তরের উপরের স্তরটি হলো আয়োনোস্ফিয়ার বা আয়ন স্তর। এই স্তর কতগুলো আধানযুক্ত কণার সমষ্টি নিয়ে গঠিত। বেতার তরঙ্গ এই স্তর থেকে প্রতিফলিত হয়ে পুনরায় পৃথিবীতে ফিরে আসে। পরের প্রশ্ন, অপটিক্যাল ফাইবার হচ্ছে। অপশনগুলো হলো খুব সরু এবং নমনীয় কাঁচতন্তুর আলোক নল, খুব সূক্ষ্ম সুপরিবাহী তামার তার তন্তু নল, খুব সরু অ্যাসবেস্টস ফাইবার নল, সূক্ষ্ম প্লাস্টিক ঘটিত নল। সঠিক উত্তরটি হবে খুব সরু এবং নমনীয় কাঁচতন্তুর আলোক নল। অপটিক্যাল ফাইবার খুবই সূক্ষ্ম স্বচ্ছ কাঁচতন্তু, যার মধ্য দিয়ে আলোর প্রতিফলনের মাধ্যমে কোনো তথ্য এক প্রান্ত থেকে অন্য প্রান্তে প্রেরিত হতে পারে। সহজভাবে বলা যায় অপটিক্যাল ফাইবার হলো আলোর এক ধরনের পরিবাহক। পরের প্রশ্ন, কম্পিউটার টু কম্পিউটারের তথ্য আদান প্রদানের প্রযুক্তিকে বলা হয়। অপশনগুলো হলো ইমেইল, ইন্টারকম, ইন্টারনেট, টেলিকমিউনিকেশন। সঠিক উত্তরটি হবে ইন্টারনেট। ইন্টারনেট শব্দটি ইন্টারকানেক্টেড ও নেটওয়ার্ক শব্দ দুটি নিয়ে গঠিত। আধুনিক যোগাযোগ ব্যবস্থা ব্যবহার করে সারা বিশ্বে ছড়িয়ে থাকা
অসংখ্য কম্পিউটারকে পরস্পর যুক্ত করে তাদের মধ্যে যে যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হয় তাই ইন্টারনেট। বাংলাদেশে প্রথম ইন্টারনেট চালু হয় 4 জুন 1996 সালে। পরের প্রশ্নটি হলো সমুদ্রে দ্রাঘিমাংশ নির্ণয়ের যন্ত্রের নাম। অপশনগুলো হলো ক্রোনোমিটার, কম্পাস, সিসমোগ্রাফ, সেক্সট্যান্ট। সঠিক উত্তরটি হলো ক্রোনোমিটার। এই প্রশ্নের সাথে সম্পর্কিত আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য হলো আমরা জানি গ্রিনিচের মূল মধ্যরেখা হতে পূর্ব বা পশ্চিমে কোনো স্থানের কৌণিক দূরত্বকে দ্রাঘিমা বা দ্রাঘিমাংশ বলে। আবার যে সূক্ষ্ম যন্ত্রের সাহায্যে সঠিকভাবে কাল নিরূপণ করে সাগরবক্ষে দ্রাঘিমাংশ নির্ণয় করা যায় তাকে ক্রোনোমিটার বলে। অন্যদিকে ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রের নাম সিসমোগ্রাফ এবং সেক্সট্যান্ট হল কোনো স্থানের অক্ষাংশ নির্ণায়ক যন্ত্র। পরের প্রশ্ন, প্রবল জোয়ারের কারণ। যখন সূর্য ও চন্দ্র পৃথিবীর সঙ্গে সমকোণে অবস্থান করে, চন্দ্র পৃথিবীর সবচেয়ে কাছে অবস্থান করে, পৃথিবী সূর্যের সবচেয়ে কাছে থাকে, সূর্য, চন্দ্র ও পৃথিবী যথাক্রমে এক সরলরেখায় অবস্থান করে। সঠিক উত্তরটি হলো সূর্য, চন্দ্র ও পৃথিবী যথাক্রমে এক সরলরেখায় অবস্থান করে। মনে রাখতে হবে অমাবস্যা বা পূর্ণিমা তিথিতে চন্দ্র, সূর্য ও পৃথিবী একই সরলরেখায় অবস্থান করে। পৃথিবীর উপর সূর্যের আকর্ষণ চন্দ্রের আকর্ষণের চেয়ে কম হলেও উভয়ের মিলিত আকর্ষণের প্রভাবে পৃথিবীর পানি ফুলে ওঠে এবং প্রচণ্ড জোয়ার হয়। একে বলা হয় তেজকটাল। পরের প্রশ্ন, কোলেস্টেরল এক ধরনের। অপশনগুলো হচ্ছে অসম্পৃক্ত অ্যালকোহল, জৈব অ্যাসিড, পলিমার, অ্যামিনো অ্যাসিড। সঠিক উত্তরটি হলো অসম্পৃক্ত অ্যালকোহল। কোলেস্টেরল এক ধরনের চর্বি জাতীয় তৈলাক্ত পদার্থ। মানবদেহের প্রায় প্রত্যেক কোষ ও টিস্যুতে কোলেস্টেরল থাকে। কোলেস্টেরল লিপোপ্রোটিন নামক যৌগ সৃষ্টির মাধ্যমে রক্তে প্রবাহিত হয়। রক্তে 3 ধরনের লিপোপ্রোটিন দেখা যায়। এগুলো হলো নিম্ন ঘনত্ব বিশিষ্ট লিপোপ্রোটিন বা এলডিএল, উচ্চ ঘনত্ব বিশিষ্ট লিপোপ্রোটিন বা এইচডিএল ও ট্রাইগ্লিসারাইড। এলডিএল অর্থাৎ নিম্ন ঘনত্ব বিশিষ্ট লিপোপ্রোটিনকে খারাপ কোলেস্টেরল বলা হয়, কারণ এটি হৃদরোগের ঝুঁকি বাড়ায়। আবার এইচডিএল অর্থাৎ উচ্চ ঘনত্ব বিশিষ্ট লিপোপ্রোটিনকে ভালো কোলেস্টেরল বলা হয়, কারণ এটি হৃদরোগের ঝুঁকি কমায়। পরের প্রশ্ন, কৃষি জমিতে প্রধানত চুন ব্যবহার করা হয়। অপশনগুলো হলো মাটির ক্ষয় রোধের জন্য, মাটির অম্লতা বৃদ্ধির জন্য, মাটির অম্লতা হ্রাসের জন্য, মাটির জৈব পদার্থ বৃদ্ধির জন্য। সঠিক উত্তরটি হলো মাটির অম্লতা হ্রাসের জন্য। পরের প্রশ্নটি হলো কোন আলোক তরঙ্গে মানব চোখে দেখতে পাওয়া যায়। অপশনগুলো হলো 10 থেকে 400 ন্যানোমিটার, 400 থেকে 700 ন্যানোমিটার, 100 মাইক্রোমিটার থেকে 1 মিটার, 1 মিটারের ঊর্ধ্বে। সঠিক উত্তরটি হবে 400 থেকে 700 ন্যানোমিটার। মনে রাখতে হবে দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্য হচ্ছে 400 থেকে 700 ন্যানোমিটার, যা মানব চোখ দেখতে পায়। আবার দৃশ্যমান আলোর মধ্যে লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি, তাই বিচ্যুতি কম এবং অনেক দূর থেকে এই লাল আলো দেখা যায়। অন্যদিকে বেগুনি আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম, তাই এর বিচ্যুতি বেশি। পরের প্রশ্নটি হলো হীরক উজ্জ্বল দেখার কারণ। অপশনগুলো হলো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য, প্রতিসরণের জন্য, প্রতিফলনের জন্য, অপবর্তনের জন্য। সঠিক উত্তরটি হবে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য। হীরা হলো কার্বনের একটি রূপভেদ।
প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে কঠিন পদার্থ হলো হীরক। আর এই হীরকের মধ্য দিয়ে এক্স রে রশ্মি বাধা না পেয়ে বেরিয়ে আসতে পারে। হীরকের ওপর আলো আপতিত হলে অভ্যন্তরীণ প্রতিফলনের ফলে এটি উজ্জ্বল দেখায়। পরের প্রশ্ন, মানবদেহে সাধারণভাবে ক্রোমোজোম থাকে। অপশনগুলো হলো 25 জোড়া, 24 জোড়া, 23 জোড়া, 20 জোড়া। সঠিক উত্তরটি হলো 23 জোড়া। মনে রাখতে হবে মানুষের দেহে 23 জোড়া অর্থাৎ 46টি ক্রোমোজোম থাকে। এর মধ্যে 22 জোড়া বা 44টি হলো অটোজোম, যা দৈহিক বৈশিষ্ট্য নির্ধারণ করে, এবং 1 জোড়া বা 2টি হলো সেক্স ক্রোমোজোম, যা লিঙ্গ নির্ধারণ করে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক ও কমেন্টস করুন এবং শেয়ার করুন। আর ভিডিওর নিচে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির সাথেই থাকুন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।